আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দারুস কাদিয়া দাখিল মাদ্রাসা নাজিরহাট পৌরসভা পরিচয় চট্টগ্রাম 2020 অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে যারা এই লাইভ ভিডিও দেখতেছেন সকলকে আমি সর্বত অভিনন্দন জানাচ্ছি। যারা আমাদের দারুস কাদিয়া দাখিল মাদ্রাসার নবম ডিভিশন শ্রেণীর যে ছাত্র বন্ধুরা আছো, তোমাদেরকে আমি বলবো, তোমরা যারা লাইভ ক্লাসে দেখতেছো, আজকে লাইভ ক্লাসের যেই তোমাদের যেই টপিক্সটা সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইংলিশ গ্রামার অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্র এই টপিক্সের বইয়ের আমরা আজকে যে একটা টপিক্স নির্ধারণ করেছি, যে টপিক্সটা পড়ানোর জন্য নির্ধারণ করেছি সেটা হচ্ছে আর্টিকেল চ্যাপ্টারটা হচ্ছে আর্টিকেল। এই টপিক্সটা হচ্ছে অত্যন্ত একটা এই সুপরিচিত, যেটা আমরা ক্লাস 6 থেকে পড়ে আসি আর কি। এই ক্লাস 6 থেকে আমরা যেহেতু এটা পড়ে আসি সেহেতু সকলেই তোমরা জানো যে এই আর্টিকেলটা তোমাদের কাছে অত্যন্ত সহজ হবে। এটা অত্যন্ত সহজ একটা টপিক, গ্রামার আর্টিকেলের মধ্যে সহজে সবাই মোটামুটি আনসার করতে পারে। তো আমি বলবো, যেহেতু আমাদের ক্লাসের আমাদের যে পরীক্ষা অত্যন্ত সন্নিকট আসছে, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই ক্লাস কর্মসূচি বন্ধ করোনা ভাইরাসের কারণে, সেহেতু আমরা এই অনলাইন সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা অনলাইন ভিত্তিক ক্লাস নিয়ে তোমাদের পাঠ্য বইয়ের যেই আছে আমরা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং তোমরা যারা ভিডিও দেখতেছো, আমি সকলকেই বলবো, লাইভ ক্লাস যারা দেখতেছো তারা আসলে দেখেন স্টুডেন্টদেরকে তোমরা আপন এই খাতা এবং বই নিয়ে সামনাসামনি বসো। যেই বিষয়গুলো তোমাদের এখানে যে বিষয়টুকু তোমাদের এখানে এই সমস্যা আছে সেগুলো আশা করি ঈশ্বর আজকে এই ক্লাসটা দেখার পরে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে বলবো তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসের প্রতি মনোযোগী হবে। আজকে আমি চেষ্টা করবো যে আর্টিকেলের যে বেসিক বিষয়গুলো আছে সেই বেসিক বিষয়গুলো আমি আজকে ক্লাসের মধ্যেই চেষ্টা করবো মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার জন্য। আজকে ক্লাসটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ এমন কি আর্টিকেলের মধ্যে আর কোনো রকম সমস্যা থাকতে পারে না, ঠিক আছে? তো তোমরা একটু সকলেই ক্লাসের প্রতি মনোযোগী হও। হ্যাঁ, আর আশা করতেছি তোমরা ক্লাসের এই যে লকডাউনের সময়টা তোমরা অত্যন্ত মনোযোগের সাথে ঘরের মধ্যে পড়ালেখা করতেছো। তো এই ক্লাসটা দেখার পর তোমরা বসে থাকবে না, তোমরাও চেষ্টা করবে একটু প্র্যাকটিস করতে। কারণ আমাদের ইংলিশ গ্রামার এই সাবজেক্টের মধ্যে যদি আমরা একটু দক্ষ হতে চাই বা আমরা একটু কিছু করতে চাই, তাহলে আমাদের অত্যন্ত বেশি সময় দিতে হবে, করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে বেশি। কারণ তোমরা একটু মনোযোগ হবে সেই আশাটুকু রাখছি আর কি, ঠিক আছে? তোমরা খাতা এবং বই সামনাসামনি নাও, যে বিষয়টুকু তোমরা বুঝবে না সেটা তোমরা ইয়া করে রাখবা। পার্সোনালভাবে অবশ্যই তোমাদের আমার ফোন নাম্বার আছে, তোমরা সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের স্টুডেন্টরা। তো তোমরা একটু মনোযোগ হবে। তো আমি সর্বপ্রথম যে আজকে ক্লাসের যেই টপিক সেটা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল বিষয়টা অবশ্যই তোমরা দেখতেছো, সেই আর্টিকেল হচ্ছে অর্থাৎ এবার একটা আর্টিকেল আমি সর্বপ্রথম এখানে লিখছি আর্টিকেল কি, ঠিক আছে? আর্টিকেল হচ্ছে যে ওয়ার্ডের যে নাউনের পূর্বে বসে ওই নাউনের আকার সংকুচিত করে দেয় তাকে আর্টিকেল বলে। তাকে কি বলে? আর্টিকেল বলে। অর্থাৎ ওয়ার্ড নাউনের পূর্বে বসে, ঠিক আছে, নাউনকে সংকুচিত করে দেয়, নাউনটা নির্দিষ্ট করে করে দেয়, সেটা হচ্ছে মূলত আর্টিকেল বলা হয়, ঠিক আছে? তো এরপরে আর্টিকেল হচ্ছে মূলত দুই প্রকার, ঠিক আছে? আর্টিকেল হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। এখানে ইনডিফিনিট এবং ডিফিনিট এই দুই প্রকার আর্টিকেলের মধ্যে তোমরা অবশ্যই বুঝতেছ, ক্লাস 6 থেকে দ্বিতীয় পড়া আসতেছ, সেগুলো নতুন করে সংজ্ঞায়িত করার আর কোনো অবকাশ রাখে না এখানে। যেখানে এই ডিফিনিট এবং ইনডিফিনিট আর্টিকেল পার্থক্য তোমরা অবশ্যই বুঝো। মূলত ইনডিফিনিট কথাটা হচ্ছে অনির্দিষ্টভাবে কোনো কিছু বোঝালে সেটাকে মূলত ইনডিফিনিট আর্টিকেল বলা হয়, আর নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে সেটাকে ডিফিনিট আর্টিকেল বলা হয়, ঠিক আছে? তো ডিফিনিট এবং ইনডিফিনিট তোমরা সেই সম্পর্কে যেহেতু অবশ্যই আগে থেকে তোমাদের ধারণা আছে, তো আমি এই সম্পর্কে আর বেশি কথা বলতেছি না। আমরা আমাদের মূল লেসনটাতে আমরা মূলত চলে যাচ্ছি। আমরা চেষ্টা করবো আজকে ক্লাসটা একটা মানসম্মত একটা ক্লাস হয়, তো তোমরা কী করবা, এই একটু চেষ্টা করবা নাউনের পূর্বে বলছে যে ওয়ার্ড দুটি অর্থাৎ নাউনের পূর্বে বসে ওই নাউনকে কি করে, ওই নাউনকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে দেয়, তাকে মূলত ইনডিফিনিট আর্টিকেল বলে। আর ডিফিনিটটা হচ্ছে অর্থাৎ এই ডিফিনিট হচ্ছে মূলত কোনো কিছু যে ওয়ার্ডটি নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট করে দেয়, যে ওয়ার্ডটি নাউনের পূর্বে বসে নাউনকে কী করে দেয়, নির্দিষ্ট করে দেয়, তাকে কী বলে, ওই নাউনকে নির্দিষ্ট করে তাকে বলে ডিফিনিট আর্টিকেল। তো এখানে ডিফিনিট এবং ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে তোমরা যেহেতু বুঝছো, সুতরাং আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে এখানে আর্টিকেলের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সকলে জানি আর্টিকেলের মধ্যে হচ্ছে, আর এই আমাদের ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে যদি আমরা আসি, ইংরেজিতে বাউল হচ্ছে 5টি। ইংরেজিতে বাউল কয়টি? 5টি। সেই 5টি বাউল হচ্ছে এ ই আই উ ইউ। এই 5টি হচ্ছে বাউল। এই 5টি বাউলের পূর্বে অবশ্যই এন বসে। কি বসে? এন বসে, ঠিক আছে? এই 5টি বাউল ব্যতীত যে বাকি সবগুলো আছে, আমরা 26টা লেটারের মধ্যে যদি আমি বলি, 26টা অ্যালফাবেটের মধ্যে যে 5টির ব্যতীত এ ই আই ইউ 5টি ব্যতীত আর বাকি যে সবগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট, সেগুলোকে আমরা কনসোনেন্ট হিসেবে ধরে নিই। তো যেখানে বাউল আছে সেই বাউল এবং কনসোনেন্টের মধ্যে পার্থক্যটা কি? এখানে আমরা এই বিভাগে এগুলো ভাগ করলাম কেন? এখানে ভাগ করার কারণ হচ্ছে আমরা এবং ডিফিনিট এবং ইনডিফিনিট দুটা বোঝানোর জন্য মূলত
আমরা এই এই ভাগটা মূলত ইয়া হচ্ছে অর্থাৎ কোথায় এখানে আর্টিকেল যে নাউনের পূর্বে কি বসে মূলত কথা হচ্ছে এ অথবা এন বসে, ঠিক আছে? এ অথবা কি বসে এন বসে, অর্থাৎ কোথায় এ বসে কোথায় এন বসে সেটা তোমরা এখান থেকে বুঝতে পারবা। এখানে হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে তুমি দেখো যদি কোনো একটা নাউন বা কোনো একটা ইয়ার নাউনের আগে যদি কি থাকে ভাওয়াল থাকে বা ভাওয়ালের পূর্বে অবশ্যই কি বসবে এন বসবে। অর্থাৎ আমরা কথাটা এইভাবে বলতে পারি, কোনো একটা শব্দ যদি ভাওয়াল সাউন্ডের মতো উচ্চারণ হয়, অর্থাৎ যেখানে ভাওয়াল সাউন্ডের মতো, ভাওয়াল সাউন্ডগুলো হচ্ছে এ ই আই ও ইউ, এ অর্থাৎ এর মতো উচ্চারণ হয় বা ইর মতো উচ্চারণ হয় বা আয়ের মতো উচ্চারণ হয়, উর মতো উচ্চারণ হয় অথবা ইউর মতো যদি কোনো কিছু উচ্চারণ হয় তারপরে অবশ্যই কি বলবে এন বলবে, কি বলবে এন বলবে। তো আমরা এটাকে বিভিন্নভাবে বলতে পারি। আমি এখানে ভাওয়াল সাউন্ড কেন বললাম? এখানে ভাওয়াল সাউন্ড বলার কারণ হচ্ছে আমরা শুধু বাউলটা অর্থাৎ এই পাঁচটি বাউল, এই পাঁচটি বাউল হচ্ছে এ ই আই ও ইউ, এই পাঁচটি বাউল। তো আমরা শুধু এই পাঁচটি বাউলের উপর শুধু পাঁচটি বাউল থাকলে কিন্তু এন বসবে সেটা কিন্তু না, ঠিক আছে? অর্থাৎ আমি কিন্তু এখানে তোমাদেরকে বললাম বাউল সাউন্ডের মতো উচ্চারণ হলে তারপর এন বসবে, ঠিক আছে? এই বাউলগুলো দেখলে শুধু আমরা এন বসে দিব তা না। আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাই তো তোমরা একটু বুঝতে পারবা। ধরো আমি যদি এখানে বলি ই ডাবল, ঠিক আছে? এই আমি একটা লিখলাম এখানে পিগ, এগুলো তো হচ্ছে কি ডিম। এখানে যদি বলি আমি এখানে এইটা হচ্ছে বাউল, ঠিক আছে? এই যে পাঁচটি বাউল লিখলাম, পাঁচটি বাউল যদি একটা বাউল, এখানে আমি কি লিখতে পারি এন লিখতে পারি, ঠিক আছে? এরপর যদি আমি লিখি ধরো এখানে আমি আরেকটা জিনিস লিখলাম ডাবল পি এল, ঠিক আছে? এটা হচ্ছে একটা বাউল, এখানে কি হবে এন হবে। কেন? এটা বাউল সাউন্ডের মতো উচ্চারণ হওয়ার কারণে মূলত এখানে এন হয়েছে, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা এখানে এন কেন বসালাম, এখানে এন কেন বসালাম। এরপর আমি আরেকটা বিষয় উদাহরণ দিই, এখানে বি ডাবল উ কে বুক, বুক অর্থ কি বই। তাহলে এখানে এটা আমরা যদি কোনো একটা ইয়া বসাতে বলে আমাদেরকে পলিসির নির্দেশ করার জন্য, তাহলে আমরা সেক্ষেত্রে এ বসাতে পারি। এটা কারণ যে প্রথম যে ওয়ার্ড ইয়াটা ভেবারটা এখানে আছে সেটা হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে? সেই কনসোনেন্টের আগে অবশ্যই এ বসবে, অবশ্যই এ বসবে। তাহলে কিছু ব্যতিক্রম জিনিস অবশ্যই এখানে আছে, সেই ব্যতিক্রম বিষয়গুলো আমি তোমাদেরকে সামনে দিকে আস্তে আস্তে যাচ্ছি। তো এখানে আমি এই বিষয়গুলো অবশ্যই তোমরা যে আলোচনা করেছি এই বিষয়গুলো তোমরা বুঝছো এবং আমি আর একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম কোনো কিছু বাউল সাউন্ডের মতো উচ্চারণ হয় তারপরে এন বসবে, আর যদি কোনো কিছু যদি কনসোনেন্ট সাউন্ডের মতো উচ্চারণ হয় তারপরে কি বসবে, যে ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ডের মতো উচ্চারণ হয় তারপরে এ বসবে, এই বিষয়টা। আমরা একটু যে এই সমস্ত বিষয়টা কিন্তু আমরা সবাই জানি, এই ক্লাস 6 থেকে যেহেতু পড়ে আসতেছি সহজ বিষয় সবাই জানি। একটু যে কতগুলো বিষয় আছে এক্সেপশনাল, যেগুলো একটু ব্যতিক্রম আমরা বলি, যেগুলো একটু ডিফারেন্স, ঠিক আছে? যেগুলো আমরা সচরাচর রুলের সাথে মিলবে না। আমি তোমাদেরকে যেহেতু এখানে বললাম, আমি এখানে যেহেতু বললাম একটু এই বাউল সাউন্ডের মতো, সুতরাং আমরা এখন একটু ব্যতিক্রম কিছু রুল নিয়ে আলোচনা করবো। এই পাঁচটি বাউল মধ্যে যদি কোনো কিছু উচ্চারণ তার উপরে এন বসবে আর কনসোনেন্টের উপরে কি বলবে এ বলবে, ঠিক আছে? তাহলে এখানে আমি সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে হচ্ছে অনেক সময় দেখা যায় কিছু ব্যতিক্রম রুল থাকে, ঠিক আছে? ব্যতিক্রম রুলগুলো হচ্ছে যদি কোনো কিছুর পূর্বে যদি আমি এখন এ কোথায় বলবে এন কোথায় বলবে সেক্ষেত্রে তোমাদেরকে একটু ধারণা দিব। কোনো কিছুর পূর্বে যদি এস থাকে, যদি কোনো ওয়ার্ডের পূর্বে যদি কি থাকে, যদি কোনো ওয়ার্ডের পূর্বে যদি এস থাকে, কি থাকে? যদি কোনো ওয়ার্ডের পূর্বে যদি এস থাকে তার উচ্চারণ যদি হওয়ার মতো হয়, কিসের মতো হয়? হওয়ার মতো হয়, তাহলে তার পূর্বে অবশ্যই এ বসবে, কি বসবে? এ বসবে। আমি কথাটা অন্যভাবে বলতে পারি, অর্থাৎ কোনো একটা ওয়ার্ড আমি লিখলাম, মনে করি এখানে অনেস্ট, HONEST, ঠিক আছে? অনেস্ট শব্দটা আমি এখানে লিখলাম। মূলত অনেস্ট শব্দটা এখানে লেখার ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে এখানে এসটা হচ্ছে কি কনসোনেন্ট, ঠিক আছে? যে কনসোনেন্ট টাকার কারণে কিন্তু আমি এখানে একটা জিনিস তোমাদেরকে বলবো। আমরা বলছি, আমরা কত পূর্বে আলোচনা করেছি কি ভাওয়াল, যদি কোনো কিছু কোনো ওয়ার্ডের পূর্বে যদি ভাওয়াল থাকে তার পূর্বে এন বসবে আর কনসোনেন্টের পূর্বে কি বসে এ বসে। তাহলে এখানে আমি কিন্তু এন বসাবো, এখন এন বসাবো। আমি এখানে এন বসালাম কেন? তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার আপনি যে কিছুক্ষণ আগে বললেন ভাওয়াল সাউন্ড থাকলে ভাওয়াল মতো থাকলে সেটার পূর্বে এন বসে, এখানে আপনি এসের পূর্বে কেন এন বসেন? একটু ব্যতিক্রম হয়ে গেল না? হ্যাঁ অবশ্যই ব্যতিক্রম হয়ে গেছে। এখানে ব্যতিক্রম বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে এর কথাটার আগে একটা কথা বলছি, সেটা হচ্ছে কোনো শব্দ যদি কোনো ওয়ার্ড যদি ভাওয়াল সাউন্ডের মতো উচ্চারণ হয় তার পূর্বে এন বসে, তারপরে কি বসে? আমি তোমাদেরকে সেই বিষয়টা যদি এখানে উদাহরণস্বরূপ দেখাতে চাই তাহলে দেখো, আমি এখানে কিন্তু ওই অনেস্ট ওয়ার্ডটা কিন্তু এখানে বাহুল সাউন্ডের মতো উচ্চারণ হয়েছে, কিন্তু এটা তোমাদের বুঝতে হবে কিভাবে বাহুল সাউন্ডের মতো। দেখো এখানে কিন্তু আমরা যদি এখানে এস থাকলেও কিন্তু এটা অনেস্ট এখানে উচ্চারণ হচ্ছে এটা বাদ দিয়ে। অর্থাৎ আমি তোমাদেরকে বলছি এটা আরেকটা রুল হচ্ছে, তোমার এই সেটা যদি হওয়ার মধ্যে উচ্চারণ হয় তাহলে তোমরা কি দিয়ে দিবা? এখানে এ দিতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তাকে এস থাকে সেটা যদি উচ্চারণ না হয়, যদি আমাদের বাউল সাউন্ডের মধ্যে উচ্চারণ হয় বা অনেস্ট বলছি এখানে মূলত থেকে কথাটা আমাদের গেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এখানে এন বসাতে হবে। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আরেকটা বিষয় তোমাদেরকে অন্যভাবে বলতে পারি, যদি এস থাকে এসের উচ্চারণ না হলে তোমরা তারপর কি বসাতে পারবো? তারপরে এন বসাতে পারবো। এই বিষয়টা মূলত আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কেন আমি এখানে এন বসালাম। সুতরাং
উচ্চারণ এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি যদি আরেকটা শব্দ লিখি, মনে করে এই টু ইউ আর, ঠিক আছে, এখানে আওয়ার লিখলাম, আওয়ার, এই কথাটার উচ্চারণটা হচ্ছে মূলত কি, এসের উচ্চারণটা হয়নি, এসের উচ্চারণটা কিন্তু হওয়ার মতো হয়নি, অওয়ার মতো হয়েছে। অর্থাৎ কথা হচ্ছে উচ্চারণটা যদি অর মতো হয় তাহলে বা আমরা এখানে এম বসাবো, ঠিক আছে। অর্থাৎ এভাবে যদি না বুঝতে আর অন্যভাবে বুঝতে পারো, যদি এস থাকে, এসের উচ্চারণটা যদি হুবহু যদি এসের মতো না হয় বা এসের উচ্চারণটা যদি না হয় বা হওয়ার মতো না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এন অবশ্যই আমাদের এন বসাতে হবে। তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার। তাহলে আমি যদি এখানে যদি বলি এইচ ইউ এম ই, ঠিক আছে, এখানে হোম দিলাম, এখানে আমরা অবশ্যই দিতে পারি, কারণ এখানে এসে এসের মতো উচ্চারণ আছে, সেটা এক্ষেত্রে রুলটা কি থাকবে, ঠিক থাকবে। এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমের কোনো বিষয় নেই, শুধু আমাদের কথা হচ্ছে ওই জায়গায় এসের জায়গায়, ঠিক আছে, এসটা আমাদের খেয়াল করতে হবে, এসের জায়গায় আমাদের মূল সমস্যাটা, আমাদের এসের উচ্চারণটা যদি না হয় তখন এই সেক্ষেত্রে আমরা এন বসাবো। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা সবাই বুঝেছো, এইটা সম্পর্কে তোমাদের নতুন করে আর কোনো কনসেপ্ট দেওয়ার অবকাশ থাকে না। এটা তোমাদের ক্লাসে কিন্তু আমি অনেকবার করেছি, আমি জাস্ট তোমাদেরকে এগুলো একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করতেছি, কারণ সময় অত্যন্ত কম, আমাদের লাইভ ক্লাসটা যেহেতু সময় কম, তোমাদের বেশি বিষয়গুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। এরপরে আসুন আমরা এটা একটা ব্যতিক্রম বলে গেলাম। এরপর যদি আমি যদি কোনো একটা ওয়ার্ডের পূর্বে যদি ইউ থাকে, ঠিক আছে, ইউ থাকলে ইউ এটার উচ্চারণ যদি ইউর মতো হয়, কিসের মতো হয়, ইউর মতো হয়, তাহলে তার পূর্বে অবশ্যই কি বলবে, এ বলবে। তাহলে এখানে আমরা জানি যে ইউ এটা হচ্ছে আমরা জানি যে বাউল, ইউ এটা হচ্ছে কি বাউল, তো বাউলের উপর আমরা জানি যে এন বসে। কিন্তু এখানে আমি বলি কোনো একটা যদি কোনো একটা ওয়ার্ড থাকে যদি ইউ থাকে, ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে তার পূর্বে অবশ্যই এ বলবে, কি বলবে, এ বলবে। কিন্তু ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় এ বলবে, এই জিনিসটা মাথায় রাখো। আমি যদি এখানে লিখলাম মনে করো ইউ এন ই আর ইউনিভা, আমি এখানে লিখলাম ইউনিভার্সিটি, ঠিক আছে। এখানে যে ইউনিভার্সিটি লেখার ক্ষেত্রে আমার কিন্তু এই জিনিসটা তোমরা কি খেয়াল করো, এই যে ইউটা আছে, সেই ইউটা কিন্তু ইউর মতো উচ্চারণ আছে, কিসের মতো, ইউর মতো। যদি ইউটা যদি ইউর মতো উচ্চারণ হয়, তার পূর্বে এটা ইউর আগে বসার কথা হচ্ছে বাউল ওটা দিয়ে আমরা জানি যে এন বসার কথা, কিন্তু ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে তার পূর্বে অবশ্যই কি বলবে, এ বলবে, কি বলবে, এ বলবে। এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এরপর আমি লিখছি ইউএনআই টি ইউনিট, ঠিক আছে। এই ইউর এখানে ইউর উচ্চারণটা মূলত ইউর মতো হচ্ছে, যার কারণে এখানে কিন্তু কি হবে, এ হবে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়গুলো পরীক্ষার মধ্যে টার্নিং পয়েন্ট হিসেবে ধরে নিতে পারো তোমরা। এখানে তোমাদের কিন্তু একদম সহজ করে কোনো কিছু দিবে তা না, এখানে কিন্তু একটু ব্যতিক্রম বিষয়গুলো ওরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করে, সুতরাং সেক্ষেত্রে তোমরা এই সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আবার বলতে পারো তুমি সাথে এক কোথায় বসে এন কখন বসবে, এন বসবে তখনই যখন আমি এখানে লিখি ইউ এম বি আর ই, তাহলে ঠিক আছে, এখানে লিখবো আমব্রেলা। এখানে কিন্তু ইউর উচ্চারণটা ইউর মতো হয়নি, এটা কিন্তু অর্থাৎ আমব্রেলা উচ্চারণ, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু এন বসাতে পারি এখানে, কথা বোঝা যাচ্ছে। এই বিষয়গুলো তোমাদের খেয়াল করতে হবে। তো এখানে এই বিষয়টা নিয়ে আর বেশিক্ষণ আলোচনা করার আর কোনো ইয়ে রাখে না। তো তোমরা আমি আর একটু সামনের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের আমি বারবার বলতেছি তোমাদের আজকে বেসিক একটা আর্টিকেল সম্পর্কে একটু বেসিক ধারণা দেওয়ার জন্য, কারণ খুঁটিনাটি বিষয়গুলো যদি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারি, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই পরীক্ষার মধ্যে একটু মোটামুটি আনসার করতে সহজ হবে, যেহেতু আমাদের অনেক লং টাইম পর্যন্ত আমাদের ক্লাস কার্যক্রম বন্ধ, তো তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তো আমি তোমাদেরকে ব্যতিক্রম রুলগুলো আমরা খেয়াল করলাম, আমরা এখানে শেষ করছি। এখন আসি আমরা, এখন উর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, কিসের মতো, উর উচ্চারণ যদি উর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, উ মতো আকার বলতে পারি আমরা ওয়া, উর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, উ এটা ভাওয়াল থাকা সত্ত্বেও কিন্তু এখানে এন বসবে না। এগুলো আমি বললাম ব্যতিক্রম, এগুলো ব্যতিক্রম রুল, এগুলো হচ্ছে ব্যতিক্রম কতগুলো বিষয়, ঠিক আছে। এগুলো ব্যতিক্রম বিষয় তোমাদের খেয়াল করতে হবে। আমি তোমাদেরকে বারবার বললাম যে এগুলো ব্যতিক্রম কতগুলো বিষয়, তোমরা এই টার্নিং পয়েন্টগুলোর মধ্যে গিয়ে কিন্তু আমাদের স্টুডেন্ট যারা আছে তারা একটু ভুল বেশি করে, আমি সেই বিষয়টা লক্ষ্য রেখে কিন্তু আজকে ক্লাসটা আমি নিচ্ছি এখানে, ঠিক আছে। তো তোমরা একটা দেখো ব্যতিক্রম রুল, উর উচ্চারণ কখন ওয়ার মতো হয়। আমি শুধু একটা জিনিস এখানে আমার যে বিষয়টা চোখে পড়ে সব সময়, সেটা হচ্ছে আমি ধরো ওয়ান এনি ওয়ান, মনে করো ওয়ান টাকা এনু, ওয়ান টাকা নো, ঠিক আছে, এই জাস্ট এখানে। এখন যদি তোমাকে বলা হয় এখানে একটা তুমি আর্টিকেল বসাও, তো আর্টিকেল বসাবা, তাহলে আমরা যদি আর্টিকেল যদি যারা একটু মোটামুটি যারা সচরাচর স্টুডেন্ট মানে ক্লাসে তেমন মনোযোগী না, একটু চেষ্টা করে না, তারা ওয়েটা দেখার সাথে এন বসা দিবে, ওয়েটা দেখার সাথে কি বসাবে, এন বসাবে। এখানে কিন্তু ও এন হবে না, বা ও দেখলে যে তুমি এন বসা দিবা সেরকম হতে পারে না, এখানে বা ও দেখলে এন বসানোর কোনো সুযোগ নেই। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, সচরাচর অনেকে বলে যে বাউল ফার্স্টের আগে এন বসে, কনসোনেন্টের পূর্বে এন বসে, এরকম না। আমি এভাবে বলবো তোমাদেরকে, বাউল সাউন্ডের মতো যদি উচ্চারণ হয় তারপর এন বসবে। এখানে দেখো, এখানে যে ওর উচ্চারণটা হচ্ছে ওয়ার মতো, কিসের মতো উচ্চারণ, ওয়ার মতো, ঠিক আছে। এই যে ওয়ার মতো উচ্চারণ হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু তোমার কি হবে, এখানে এন না হয়ে অবশ্যই এ হবে, কি হবে। এই একটা জিনিস থাকে এখানে, বিশেষ করে তোমার উর ক্ষেত্রে শুধু এই জিনিসটা খেয়াল রাখবা, এখানে এন না হয়ে কি হবে, এ হবে। বাউল এটা ও থাকার কারণে, ও এটা বাউল হওয়ার কারণে এখানে আর্টিকেল বসবে এ, ঠিক আছে। তো আশা করি এই আর্টিকেলের যে ব্যতিক্রম বিষয়গুলো আছে সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি এখন। এই এরপরে
আমরা এব্রিভিয়েশনের মধ্যে আসি। এব্রিভিয়েশন বলতে কতগুলো সংক্ষিপ্ত বিষয় এখানে আছে। এব্রিভিয়েশন বলতে কতগুলো সংক্ষিপ্ত বিষয় এখানে আছে, কতগুলো সংক্ষিপ্ত যেগুলো আমাদের পূর্ণরূপ দিতে হয় বা এব্রিভিয়েশন যেগুলোকে আমরা বলি, ঠিক আছে, সেই ক্ষেত্রে বা সংক্ষিপ্ত বিষয়গুলো করবে আমরা কী বলতে পারি, এই বিষয়গুলো আমাদের এখানে কী করতে হবে, এই বিষয়গুলো এখানে খেয়াল করতে হবে। এটা দেখো আমি যদি সংক্ষিপ্ত বিষয়গুলো তোমাদেরকে যদি বলি, ঠিক আছে, মনে করেন এখানে আমরা লিখলাম এটা হচ্ছে আর্টিকেল কি বলবে, এটা হচ্ছে আর্টিকেল কি বলবে, সেক্ষেত্রে এখানে এটা হলো বলবে এন কি বলবে, এটা হলো আর্টিকেল কি বলবে এন বলবে, ঠিক আছে। এখানে এম এর উচ্চারণ কিন্তু কিসের মতো হয়েছে, বাউল সাউন্ডের মতো হয়েছে, কিসের মতো হয়েছে, বাউল সাউন্ডের মতো হয়েছে, যার কারণে কিন্তু এখানে কি হলো এন হয়েছে, কি হয়েছে এন এর বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে তোমাদের বলতে পারো স্যার এখানে তো এম এটা তো বাউল সাউন্ডের মতো কিসের মতো চলেছে, এখানে এম এটা তো কনসোনেন্ট, এম এটা তো কনসোনেন্ট, এই কনসোনেন্টের পূর্বে কিন্তু আপনি কেন এন বসালেন, আমি বললাম তোমাদেরকে বাউল সাউন্ডের মতো যদি উচ্চারণ হয় তাহলে তার পূর্বে অবশ্যই এম বলবে। ধরো আমরা এখানে এম বললে এম যদি আমি যদি এম রিয়াটা লিখি তাহলে এখানে এম মানে আমরা বলতে পারি এম, এই এখানে এম এমন উচ্চারণটা কিন্তু এখানে এমন উচ্চারণটা কিন্তু এখানে কিসের মতো হলো, এখানে এই এর মতো হলো, যার কারণে কিন্তু আমরা এখানে কি বসেছি, এখানে এই এন বসেছি, ঠিক আছে। এরপর আমরা যদি বলতে পারি তাহলে বি সি এস, ঠিক আছে, এই বিশেষ এর আগে হবে বিশেষ এর অবশ্যই এখানে বি এটা কোনো বাউল সাউন্ড উচ্চারণ হচ্ছে না, যার কারণে আমরা শুধু এখানে এ বসাতে পারি, কি বসাতে পারি, এখানে শুধু এ বসাতে পারি, কারণ কনসোনেন্টটাকে আমরা এ বসালাম। আমি যদি এরপর বলি এল এল বি, ঠিক আছে, এল এল বি, এই এল এল বি ক্ষেত্রে তোমার কি হবে, এল এল বি এল এর উচ্চারণ কিন্তু এন এই বাউল সাউন্ড মতো হচ্ছে, যার কারণে এখানে কি হবে এন হবে, কথা বোঝা যাচ্ছে। তাহলে এই সকল এই সংকেত বিষয়গুলো তোমরা একটু মনোযোগ সহকারে নিবা। তাহলে আমি বললাম, এরপর যদি আমি বলি এই মনে করো কি বলতে পারি বি, এই তোমার বলতে পারি এমবিবিএস এম বি বি এস, ঠিক আছে। এই এমবিবিএস এর ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, এমবিবিএস এর এই এম এটা এম এর উচ্চারণটা কিন্তু বাউল সাউন্ডের মধ্যে আছে, বাউল সাউন্ডের মধ্যে আমি যদি লিখি এখানে এম, ঠিক আছে, এই এর মধ্যে এই উচ্চারণটা কিন্তু এর সাথে মিলে গেছে, যার কারণে কিন্তু এখানে কি হবে, এখানে কনসোনেন্ট অর্থাৎ বাউলটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও কিন্তু এখানে কি হবে, এখানে এন হবে, ঠিক আছে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তোমাদের। এরপর আমি আর এই বিষয়টা এগুলো নিয়ে আর বেশিক্ষণ আলোচনা না করে আমি ডিফিনিট আর্টিকেল বা এই ডিফিনিট আর্টিকেল দিকে যাচ্ছি। ডিফিনিট হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো। আচ্ছা যাই হোক, আজকে এই সংক্ষিপ্ত বিষয়গুলো তোমাদের এখানে আলোচনা করা হয়েছে, এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে ঘরের মধ্যে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে আশা করি একটা ইংলিশে পাওয়া দরকার, প্র্যাকটিস মেক এভেন পারফেক্ট, ওকে। তো প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করতে পারো এত তুমি স্কিল হবা, যে কোনো একটি বিষয়ে এক্সপার্ট হবা। এটা মনে করবো না আমাদের স্কুল বন্ধ মানুষের মতো আমাদের পড়ালেখা ছেড়ে দিতে হবে, হাল ছেড়ে দিতে হবে, এরকম মন মানসিকতা যদি তোমাদের থাকে তাহলে ফিউচার একটা ব্রাইটনেস একটা এনলাইটেন একটা লাইফ করতে তোমাদের অনেক কি হবে, অনেক কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের মাদ্রাসার যারা স্টুডেন্টরা আছে তাদেরকে আমি বলবো তোমরা একটু পড়ালেখার প্রতি খুবই মনোযোগী হবা, আর পরীক্ষার জন্য একটা কি করতে পারো, পরীক্ষার জন্য একটা ভালো ব্যবস্থা করতে পারো, ওকে। পরীক্ষার একটা ভালো করতে সেখানে তোমরা ভালো করে পড়ালেখাতে মনোযোগী হবা। এবারে আমি আজকের মতো আর্টিকেলের এখানেই আমি বিদায় নিচ্ছি, এবং নেক্সট যেটা সেটা আমি ডিফিনিট আর্টিকেলে আলোচনা করার চেষ্টা করবো, এবং সেই সম্পর্কে তোমাদের ভালো পূর্ণ আগে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো। সেই এই সময়টা আসার আগে তোমরা এগুলো প্র্যাকটিস করবা পরীক্ষার জন্য, সামনে যে সময়টুকু আসতেছে ওটার জন্য প্রস্তুতি হও। এ বলে শেষ করলাম, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকে কালে সেখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।